গত ক্লাস আমরা আসলে ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। তো এবারের যে ব্রেক ইভেন শিখবো, আমরা তো আগে একবার ব্রেক ইভেন পড়েছি, ওখানে আসলে টাইম ভ্যালু অফ মানি বলতে কিছু ছিল না। এখানেও ইনিশিয়ালি কিছু ব্রেক ইভেন পড়াবো, ওখানে টাইম ভ্যালু অফ মানি থাকবে না, বাট পরে থাকবে। তো আমরা এখানে একটা কমন একটা একটা প্রোডাক্টের কথা বলা হচ্ছে, গ্যাস টারবাইন তারা বানায়, এবং এখানে তারা যে প্রোডাক্টটা বানায় এই প্রোডাক্টের ক্ষেত্রে তাদের কস্টিং এর যে ব্যাপারটা তারা চিন্তা করে দেখছে। নর্মাল প্রোডাকশন লেভেল হচ্ছে তাদের 60 পিসেস, এবং দেখা যাচ্ছে যে তাদের কস্টিং এর যে ব্যাপারটা, কস্টিং, হ্যাঁ, তো ওভারঅল তাদের কস্টিং হচ্ছে, ফিক্স কস্ট হচ্ছে 2.4 মিলিয়ন পার মান্থ, আর ভেরিয়েবল কস্ট পার প্রোডাক্টের জন্য কস্টিং হচ্ছে $35,000, আর রেভিনিউ মানে প্রতিটা প্রোডাক্ট সেল করলে পাওয়া যায় হচ্ছে $75,000। এই হচ্ছে অবস্থা। এবং বলতেছে যে প্রথম মাসে যদি তারা 72টা প্রোডাক্ট সেল করে, তাহলে কি আসলে তারা ব্রেক ইভেন পয়েন্ট কি আসলে ইয়ে করতে পারে কিনা, ব্রেক ইভেনের পয়েন্টে থাকে বা কোথায় থাকবে, বা আসলে তাদের কন্ডিশনটা আসলে কোন জায়গায় হয় ব্রেক ইভেন থেকে, সেটা বলতেছে। এবং এই অবস্থাতে তাদের কস্টিংটা আসলে বা তাদের আর্নিংটা বা প্রফিটটা কেমন হবে সেটা নিয়েও আসলে এখানে কথা বলা হচ্ছে। তো বেসিক যে ফর্মুলাটা ছিল ব্রেক ইভেনের, সেই ফর্মুলাটা আসলে যদি আমি বলি, সেই ফর্মুলাটা মনে হয় এরকম ছিল আমাদের। এটা লিখে দেওয়ার দরকার নাই, আমরা এখান থেকে দেখে নিতে পারি, এখানে একটু ডিফারেন্ট ভাবে লেখা আছে যদিও। এই যে ব্রেক ইভেন পয়েন্টের যে ফর্মুলাটা ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে ব্রেক ইভেন পয়েন্ট যদি বলি আমরা, তাহলে সেটা হচ্ছে এফ বাই এস মাইনাস ভি। এফ হচ্ছে ফিক্স কস্ট, এস হচ্ছে সেলস ভ্যালু বা অনেকে রেভিনিউ বলে, আর ভি হচ্ছে ভেরিয়েবল কস্ট। আমি লিখে রাখি এটা, এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ইভেন পয়েন্ট ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এস মাইনাস ভি। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বলা হচ্ছে আর কি। তো এটা যদি, আর এমন যদি হয় যে আমরা ব্রেক ইভেন পয়েন্টে কত টাকা আর্ন করলাম সেইটা যদি জানতে চাই, তাহলে এটার সাথে জাস্ট কিছুই করতে হয় না, এটার সাথে আমরা কি করতে হয়, এইটার সাথে আমরা যদি সেলিং প্রাইসটা গুণ করে দিই, ব্রেক ইভেন পয়েন্টের সাথে যদি আমরা সেলিং প্রাইসটা গুণ করে দিই, দ্যাট উইল বি এনাফ। ডলার লিখে রাখি। অনেক বইয়ে আবার এই সেলিং প্রাইসের জায়গায়, এটা কি এস মানে তো হচ্ছে সেল প্রাইসও বলে, অনেক সময় প্রাইস বলে, অনেক জায়গায় এটাকে বলে আবার রেভিনিউ। এই জন্য এখানে আবার এটাকে বলা হয় আর। তা আমরা এখন যে বই অঙ্কটা করব, সেটা বইয়ের যে অঙ্কটা করবো ওখানে এস এর জায়গায় আর ব্যবহার করা হয়েছে। এই যে, সো এখানে আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই এই মেথডটার ক্ষেত্রে বা যেটাই বলি, তাহলে আমাদের ফিক্স কস্ট হচ্ছে 4 মিলিয়ন। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করি। ব্রেক ইভেন পয়েন্ট, এখানে এক্স লিখে রাখলাম, তাহলে হচ্ছে 2400। আমরা 1000 দিয়ে মানে ভাগ করে দিলাম, লাস্টে গুণ করে দিলেও সহজ হয়, ঠিক আছে, সবগুলাতে 1000 আছে। তো এটা আর ডিভাইড বাই কি হবে তাহলে, সেলিং প্রাইস, দ্যাট ইজ রেভিনিউ 75 মাইনাস 35, এই সবগুলোর সাথে লাস্টে 1000 গুণ করে দিব, মানে 1K দিয়ে গুণ করে দিলেই হবে। তো এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এটা হিসাব করলে কিছু একটা ভ্যালু আসবে, তাই না? বা এখন ব্যাপারটা হচ্ছে 1000 এখানে গুণ করা লাগবে না, কেন বলতো, কারণ উপরে 1000 ছিল, নিচেও 1000 ছিল, ওভারঅল এক, আমরা এইভাবে লিখে দিতে পারি জিনিসটাকে, এটা এটা এইভাবে লিখে দিই, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে কম। বই অবশ্য ওইভাবে লেখেনি। তো এটা বের করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা দেখতে পাচ্ছি, এখানে প্রবাবলি 72 তে আসছে, আসলে মনে হয় 72 নাকি 60 তে মনে হয় ব্রেক ইভেন আসছে, 60 ইউনিটস পার প্রোডাক্ট।
তো এখন কোশ্চেনের এতে ছিল হচ্ছে 72টা যদি প্রোডাকশন হয় তাহলে কি ব্রেক ইভেন পয়েন্টে আছে নাকি কোন কন্ডিশন আছে? আমরা কি দেখতে পাচ্ছি, প্রফিটে আছে না লসে আছে বলতে পারবো? প্রফিট হবে স্যার। হ্যাঁ, আমরা প্রফিটে আছি। এই যে দেখো, এই যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা আসলে দেখলাম, ব্রেক ইভেন পয়েন্টটা পেলাম আমরা কততে, যে একটু আগে দেখলাম 60 তে স্যার। 60তে। হ্যাঁ, এই যে 60তে আমরা ব্রেক ইভেন ইউনিটস পার মান্থ, 60 ইউনিটস পার মান্থ। সো ব্রেক ইভেন পেয়েছি আমরা 60 পয়েন্টে। সো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখন আছি হচ্ছে 72টা প্রোডাক্ট বানিয়েছে। সো উই আর নাও এট দিস প্লেস 72। ওই যে ফার্স্ট কোশ্চেন ছিল 72টা বানানো লাগবে। তার মানে আমরা বুঝতে পারছি আমরা একটা ভালো একটা রেভিনিউ একটা করিডোরের মধ্যে আছি, তাই না? এই যে প্রোডাক্ট ইনক্রিজ প্রোডাকশন লেভেল ইজ 72 ইজ অ্যাবাভ দ্য ব্রেক ইভেন ভ্যালু। ঠিক আছে, তো এটা ছবি এঁকেও বোঝানো যায়, ভার্বালি লিখলেও বোঝানো পসিবল। তো এটা যদি বুঝি তাহলে আমরা এখানে কত টাকা আয় করলাম বা প্রফিট করলাম, আয় তো না প্রফিট করলাম, সেটা বের করতে পারবো না? জি স্যার। সেটাও সহজ, খুব কঠিন না। আমরা চলো দেখি। তো যদি আমরা প্রফিট হিসাব করতে চাই, প্রফিট মানেই কিন্তু আমাদের কি, রেভিনিউ মাইনাস কস্ট। প্রফিট ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট। এখানে আবার অনেকে বলে টোটাল। হ্যাঁ, অবশ্যই টোটাল। আর রেভিনিউটা কি হবে? টোটাল। এখন এখানে প্রফিট রেভিনিউ যদি বলি, রেভিনিউ হচ্ছে আমরা আসলে রেভিনিউ করেছি কি, যে এই কটা প্রোডাক্ট বিক্রি করেছি প্রত্যেকটা ভ্যালু দিয়ে আমরা রেভিনিউ করেছি। তো আমরা এখানে ওই 1000টা যদি আমরা উজ্জ্বল রাখি বা গুণও করে দিই, কোনো সমস্যা নেই। লাস্টে 1000 দিয়ে গুণ করে দিয়েছে এখানে, এই জন্য 1000টাকে ইউনিট কমিয়ে দিয়েছে হিসাবে সুবিধার জন্য। তাহলে আমরা রেভিনিউ কি করলাম, কতটা প্রোডাক্ট সেল বানিয়েছি? 72। 72। হ্যাঁ, তোমরা ওই 1000 দিয়ে গুণ করে দিলেও কোনো সমস্যা নাই। আমি জাস্ট বইয়ের মতো জাস্ট দেখাচ্ছি, পরে ইয়ে করে নিও। আচ্ছা, আর কস্টিং এর মধ্যে দু ধরনের কস্টিং আছে। একটা ছিল ফিক্সড কস্ট, সেটা হচ্ছে 2.4 মিলিয়ন, 2.4 দ্যাট মিনস মিলিয়ন। এটা। আর প্রাইজিং যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট প্রতিটা প্রাইসের দাম 35 $35,000। আর এরকম আমরা 72টা প্রোডাক্ট বিক্রি করেছি। এই হচ্ছে আমাদের প্রফিট। এটা যোগ বিয়োগ করলে আমরা প্রফিটটা পেয়ে যাবো। এটাকে আরো সিম্পলিফাই করা যায়। লাইক প্রফিটটা যদি আবার লিখি, সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এরকম না, 75 মাইনাস 35 ইন্টু 72 মাইনাস 2400, ব্যাপারটা এরকম না? জি স্যার। এবং এটার সাথে লাস্টে 1000 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। দেখো ইকুয়েশন কিন্তু মিলে গেছে। এবং আমি ফাইনালি যেটা আমরা বলতে পারি, যে এখানে আমরা যদি প্রফিট করতে চাই, এখানে ফাইনালি আমরা দেখছি যে $4,80,000 পার মান্থ তাদের প্রফিট। ঠিক আছে, সো আমরা প্রফিট লিখে দিই। এখন আমি যদি একটু কথাটা ঘুরিয়ে বলতাম কি, যে আচ্ছা এই যে এ আর বি আছে, সি তে বললাম যে 65টা প্রোডাক্ট এখন তৈরি করলো পরের মাসে, তাহলে কত প্রফিট বের করা যাবে না? জি স্যার। আবার যদি বলি 55 প্রোডাক্ট তৈরি করলো পরের মাসে, তাহলে প্রফিট কত? বলতে যে না প্রফিট নাই, আমরা লসে ছিলাম ওই মাসে। খুব সিম্পল, এটা কিন্তু খুব কঠিন কিছু না, বের করা আমরা পসিবল। আমরা ব্রেক ইভেন কনসেপ্ট আগে থেকে জানি, আমরা প্রবাবলি কিন্তু এটা বের করতে পারবো, তাই না? এই অঙ্কটাতে আমাদের আসলে কোনো ইয়ে ছিল না, মানে কি বলা যায়, এখানে কোনো টাইম ভ্যালু অফ মানি বলতেছিল না। কিন্তু নেক্সট যে অঙ্কগুলো করাবো ওটাতে টাইম ভ্যালু অফ মানি আছে। এবং আমাদের পরের যে অঙ্কগুলো হবে সামনে, অধিকাংশ অঙ্কগুলোতে আমাদের টাইম ভ্যালু অফ মানি থাকবে, এবং ওখানে একটা কনসেপ্ট চলে আসবে, সেটা হচ্ছে মেক অর বাই। আমি মেক অর বাই ফার্স্ট সেমিস্টারে যখন ইন্ট্রোডাকশন টু আই পড়াই, তখন মেক অর বাই একটা বেসিক্স মানে দেখিয়েছিলাম যে এমন হতে পারে। এখানে মেক অর বাই ওরকম একটা অঙ্ক দেখাবো, পাশাপাশি একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে দু রকমই থাকবে, যেখানে টাইম ভ্যালু অফ মানিও আছে, কনভেনশনালও আছে, দুটাই দেখাবো। বুঝতে পারলাম? তাহলে আমরা পরের অঙ্কে যাই। সো এখানে হচ্ছে আমাদের দুটা অল্টারনেটিভস আছে, খেয়াল করো। আগে ব্রেক ইভেন পয়েন্টে কি ছিল বলো তো? একটাই ছিল, আমরা দেখছিলাম কস্টিং দেখে অ্যানালাইসিস করছিলাম। এখন দুটো অল্টারনেটিভ যখনই আসবে, তখন কি কোনটার জন্য কখন কোনটা নিব সেটা আমি তখন অ্যানালাইসিস করব। দেখো এখানে ভালো করে যদি খেয়াল করো, দুটো অল্টারনেটিভস এর ফার্স্ট যে অল্টারনেটিভসটা, সেটা হচ্ছে এই যে অল্টারনেটিভস 2।
অল্টারনেটিভ যদি 2 দেখি, সেটার কস্টিংটা কিন্তু মানে ভেরিয়েবল কস্টটা কিন্তু এটা, সরি সরি, আবার এইটা হচ্ছে অল্টারনেটিভ 1, এটা ভেরিয়েবল কস্টটা কি এটা। এখন এই দুটো অল্টারনেটিভ যখন আমরা দেখবো যে এরকম আছে, তখন দুটা আসলে কি ফিক্সড কস্ট নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামো না, এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। কারণ ফিক্সড কস্টটা কোথায় ছিল বলতো, এটা যদি ফিক্সড কস্ট বলি সেটা কিন্তু এই জায়গাটাতে, খেয়াল করো এই জায়গাতে না, আর এটা Yes, ফিক্সড sir. কস্ট কোথায়, এই জায়গাতে। তো এগুলা নিয়ে আসলে আমরা খুব মাথা ঘামাবো না, আমরা ভেরিয়েবল কস্ট নিয়ে আমরা দেখবো, অ্যানালাইসিস করব, তারপর সিদ্ধান্ত নিব, এবং সাথে ফিক্সড কস্ট গুলো চলে আসবে আসলে প্রেজেন্ট নোট অ্যানালাইসিস যখন করব। যখনই দুটো অল্টারনেটিভস এরকম থাকবে, তখন আমরা এই দুটাকে হয় অ্যানুয়াল অথবা প্রেজেন্ট নোট অ্যানালাইসিসে আমরা এটাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করার চেষ্টা করব। দুটো যদি সমান হয় সেটা তো ব্রেক ইভেন পয়েন্ট হবে, তাই না? সেটা করার চেষ্টা করব, এবং এখানে আসলে কি মানে এই দুটা থেকে একটা স্লপ বের করার চেষ্টা করবো। এখানে দুটো স্লপ আছে দেখো, এই যে স্লপ অফ দা ভেরিয়েবল কস্ট কার্ভ, খেয়াল করো ইনিশিয়ালি এই যে সব মুছে দিই, আমরা যদি এই যে দেখতে পাচ্ছি কিনা একটা পয়েন্ট আছে এখানে, সার্টেন একটা পয়েন্ট আছে এই জায়গাটাতে, এইটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু দুটো অল্টারনেটিভস কিন্তু এখানে এটা সেট করেছে, তাই না? Yes, sir. তাহলে এই দুটো অল্টারনেটিভস থেকে কিন্তু আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারবো যে কখন কোনটা ভালো হবে, কখন কোনটা ভালো হবে। মানে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফাইনাল কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি আমরা প্রোডাক্ট যদি বানাই, তাহলে দুটার ক্ষেত্রেই কস্টিং সমান, দুটার ক্ষেত্রেই কস্টিং সমান, কিন্তু এর থেকে কম হলে একটার কস্টিং বেশি একটার কস্টিং কম, এর থেকে যদি বেশি হয় আরেকটার কস্টিং কম হবে আরেকটার কস্টিং বেশি হবে। এই স্লোপটা দেখে আমরা ফাইনালি বুঝতে পারবো, আমরা অঙ্কটা করে ফেলি, তারপরে এই কার্ভে ফিরে আসবো। মোট কথা এখানে আমরা দুটো অল্টারনেটিভস কে কি করব, দুটার যে কস্টিং সেটাকে ইকুয়াল ধরবো, ধরে আমরা এটা যে ভেরিয়েবল কস্ট সেটা বের করার চেষ্টা করব। তো কিভাবে করতে হয়, একটা কমন ভেরিয়েবল ধরতে হয়, দুটার ভেরিয়েবল একটা কমন ভেরিয়েবল কস্ট ধরতে হয় দুটার জন্য, যেটা কমন একই কস্টিং বা একই রকম করে নিতে হয় মোট কথা, কমন ভেরিয়েবল বা, এবং তারপরে কি সেটাকে প্রেজেন্ট অথবা অ্যানুয়াল রূপে অ্যানালাইসিস করতে হয়। সেই দুটো তোমরা জিনিস অলরেডি জানো। আর তার সাথে এখন হচ্ছে ইকুয়াল করতে হয় দুটা রিলেশনকে, দুটা যে আমি বললাম ইকুয়েট দা টোটাল টু রিলেশনশিপ এন্ড সলভ দা ব্রেক ইভেন ভ্যালু অফ দা ভেরিয়েবল। এখানে ব্রেক ইভেন ভ্যালুটা বের করতে হয় এবং দেখতে হয় যে কমন ভেরিয়েবল যেটা, এই যে এখন এখানে এই লাইনটা আমরা একটু পরে পড়ি, হ্যাঁ, কিভাবে সিলেক্ট করব। ওই ব্রেক ইভেন পয়েন্ট থেকে উপরে যখন যাব আমরা, তখন যদি দেখি যেটার ভেরিয়েবল কস্ট কম সেটা আমরা সিলেক্ট করব। আর ব্রেক ইভেন পয়েন্ট থেকে যদি নিচে আসে আমাদের, তাহলে আমরা কি করব, যেটার ভেরিয়েবল কস্ট হাই সেটা সিলেক্ট করব। ঠিক আছে, যাই হোক, আহ, বিশাল অঙ্ক, দেখে ফেলি। একটা স্মল অ্যারোস্পেসের কথা বলা হচ্ছে। স্মল অ্যারোস্পেস তাদের দু রকম একটা কোম্পানির কথা বলছে, তারা দু রকম প্রোডাক্টের কথা বলছে, একটা ম্যানুয়াল ফিড মেশিন তারা তৈরি করে, একটা অটো ফিড। তো অটো ফিডের কস্টিংটা আমি একটু চিন্তা করি, অটো ফিডের কস্টিং হ্যাজ এ ইনিশিয়াল কস্ট, তার মানে এটা কি প্রেজেন্ট ভ্যালু না, এবং এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু লাইফ সাইকেল 10 ইয়ার্স। এবং এই যে অটো ফিডের যে কথাটা বললাম আমি, খেয়াল করো অ্যানুয়াল, এই যে আমি দুটা প্যারা করে দেওয়া আছে এখানে, দু ধরনের প্রোডাক্ট মেশিনারিজ কথা বলা হচ্ছে, এবং মেশিনারিজ এর সাথে লেবার কস্টিং আদার্স আছে। এখানে দু রকম কস্টিং আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো আমি দু রকম কালার ইউজ করি, এটা ভালো হবে। প্রথমে হচ্ছে ইনিশিয়াল কস্ট, যেটা আমরা বললাম ইনিশিয়াল কস্ট হচ্ছে $23,000। এটা কি তাহলে প্রেজেন্ট ভ্যালু না, এটা প্রেজেন্ট ভ্যালু। তারপরে এস্টিমেটেড স্যালভেজ ভ্যালু, এটা Future কি value. ফিউচার Future. ভ্যালু, এটাও কিন্তু একই জন্য আমি একই কালার ইউজ করছি। তাহলে মানে এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুর বয়স কত, 10 বছর। আচ্ছা, 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস লাইফ। আর 1 person will operate the machine at a rate of 12
ডলার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কত টাকা তাকে দিতে হয়? 12 $12 ডলার দিতে হয়। এটা তাহলে একটা ভেরিয়েবল কস্ট। এটা কিন্তু 1 ঘন্টা করলে 12 ডলার, 2 ঘন্টা হলে 24 ডলার, এরকম হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর এখানে যে প্রোডাক্টটা বানায়, সেই প্রোডাক্টটা বানায় হচ্ছে তারা 8 টন 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত বানায়? 8 টন 8 টন $12 প্রোডাক্ট বানায়। এবং একটা মেইনটেনেন্স কস্টিং আছে, সেটা কত? $12 বা- 3500 $35। এটা হচ্ছে অ্যানুয়াল কস্ট। এটা কি annual অ্যানুয়াল cost। কস্ট? তো এই হচ্ছে ওভারঅল আমাদের কি কস্টিং এখানে। এইটা হচ্ছে কি প্রথমটার জন্য, এটা হচ্ছে অটোমেটিকের জন্য। হুম। এবং ভেরিয়েবল কস্টও একটা আছে, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনগুলো বলতে পারবা? ফিক্সড কস্ট স্যার হচ্ছে ইনিশিয়াল কস্ট, তারপরে এই যে salvage স্যালভেজ value, ভ্যালু, তারপরে তারপরে হচ্ছে হচ্ছে, স্যার ওয়ান পার্সন উইল না এটা ফিক্সড কস্ট না, এটা ভেরিয়েবল কস্ট। স্যার অ্যানুয়ালটা হ্যাঁ, অ্যানুয়াল যেটা অপারেটিং কস্ট, সেটাও কিন্তু ফিক্সড ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্টটা কি তাহলে? $12 পার আওয়ার। পার আওয়ার। কিন্তু আবার এখানে $1, $12 কিন্তু সে কয় টন প্রোডাক্ট বানায়? 8 টন। 8 টন বানায়। এটা একটু খেয়াল রাখতে হবে, এই জন্য পয়েন্টটার সাথে ব্যালেন্স করতে হবে, তো এই জন্য সহজ হবে আর কি। এক 1 কেজি, কারণ প্রোডাক্ট আমি কেজি আকারে বিক্রি করবো বা টন আকারে বিক্রি করবো, তখন আসলে কি মনে হয় আমার আওয়ারলি কস্টিং না করে আমাকে পার কেজিতে কত, কারণ বিক্রি করলে তো আমার সেলিং প্রাইস হবে কি পার টনে কত আমি সেল করছি, সেইভাবে যদি আমরা হিসাব করি সেটা তখন দেখবো আর কি। আচ্ছা, এবার ম্যানুয়াল ফিডের মেশিনের মধ্যে আসি। ম্যানুয়াল ফিডের মেশিনে যদি আমরা খেয়াল করি, এখানে টাস্ক কস্ট হচ্ছে 8,000 টাকা, $8,000। সেলভেজ ভ্যালু নাই, তার মানে এফ ভ্যালুটা এখানে অ্যাবসেন্ট। আচ্ছা, তারপরে লাইফ সাইকেল হচ্ছে 5 বছর। তারপরে হচ্ছে কি, পার আওয়ার 6 টন। হ্যাঁ পার আওয়ারে 6 টন বানাই। পার আওয়ার যদি 6 টন বানাই, এবং তাকে কত টাকা দিতে হয় সেটাও তো এখানে দেখছি না, আছে মনে হয় এখানে $8 স্যার। $8। এই যে হচ্ছে রিকোয়ার উইল বি রিকোয়ার্ড $8, $8। তাহলে আওয়ারলি হিসাব করলে একরকম, কিন্তু আমি তো প্রোডাক্ট সেল করব কি পার টনে সেল করবো না, জি এভাবে স্যার। হিসাব করতে হবে। তো সেটা আমরা ভেরিয়েবল কস্টটা পরে কনভার্ট করব। আচ্ছা, এবং মেইনটেনেন্স কস্টিং কত? $1,500। 1500। এটা কিন্তু একটা অপারেটিং কস্ট বা অ্যানুয়াল কস্ট, এটা কিন্তু, হ্যাঁ এটা একটা অ্যানুয়াল কস্ট। এবং বলতেছে যে এই প্রজেক্টে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। 10%। এবং হাউ মাচ টনস পার ইয়ার মাস্ট বি ফিনিশ টু জাস্টিফাই দ্য হায়ার পারচেজ অফ অটোমেশন। মানে আমি অটোমেশন যদি কিনতে চাই, তাহলে আমাকে কত প্রোডাক্ট আসলে কি করতে হবে, বাজারে বিক্রি করতে হবে। ব্যাপারটা এরকম না, যাতে আমি একটা অটোমেশন কিনতে পারি। ওকে, তাহলে এখানে যদি আমরা দু রকম ভেরিয়েবল কস্ট দেখি, তাহলে যেহেতু টনের হিসাব বললো বিক্রি করার কথা, তাহলে আমরা ভেরিয়েবল কস্টটা নিয়ে চিন্তা করি আগে। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল অটো লিখে রাখি। অটো মেশিনে ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল কস্টটা কি ছিল? $12 পার আওয়ার। $12 পার আওয়ার। সো 8 আবার 8 টন। 1 ঘন্টায় 8 টন প্রোডাকশন হয়, তাহলে 1 টনের দাম কত, এটা না? জি স্যার। এত টাকা হচ্ছে পার টনের কস্টিং। আমি তো 1. এক্স কোয়ান্টিটি পর্যন্ত প্রোডাক্ট বানাবো, তাই না? এক্স কোয়ান্টিটি প্রোডাক্ট বানাবো, এটা আমরা ধরে নিলাম যে কত কোয়ান্টিটি প্রোডাক্ট বানাতে হবে, সেটা হচ্ছে এক্স কোয়ান্টিটি প্রোডাক্ট বানাবো। আচ্ছা, এবার ভেরিয়েবল কস্ট যদি বলি ম্যানুয়াল, সেক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে $8 পার আওয়ার, এবং কত টাকা, কত টন বানাচ্ছি? 6 টন। 6/8/6 × x। তার মানে এটা হচ্ছে আমাদের কি, ম্যানুয়াল বানান ভুল হয়েছে মনে হয়। ও, যাই হোক, এটা বুঝে নিও, ভুল লিখেছি। এই, আর এখানে যদি আমরা টোটাল কস্টিংটা হিসাব করি, সেটাও কি বের করতে পারবো না? প্রথমে আসলে আমাদের কি ধরে নিতে হবে যে আমাদের ওভারঅল কস্টিং, অ্যানুয়াল যে আমাদের ভেরিয়েবল কস্ট, সেটা নিয়ে আমরা প্রথমে চিন্তা করবো। দেখো, লেট এক্স রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ টন পার ইয়ার। ঠিক আছে, ফর দ্য অটো ফিড মেশিন দ্য অ্যানুয়াল ভেরিয়েবল কস্ট উইল বি 12/8। তাহলে কত হয়েছে দেখো, 12/1.5x না? এই যে জি এটা স্যার। ডিটেলস বলা হয়েছে। দেখো, $12 পার আওয়ার, 1 আওয়ারে 8 টন প্রোডাকশন হয়, এক্স টন বাড়াবে পার ইয়ারে, এইভাবে। তার মানে 1.5 পার ইয়ার। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। এটা যেহেতু ভেরিয়েবল কস্ট, এবং এখানে আসলে এর সাথে কোনো আমাদের
এখানে কোনো টাইম ভ্যালু অফ মানি এর সাথে থাকবে না, থাকবে শুধু ফিক্সড কস্ট গুলোর সাথে টাইম ভ্যালু অফ মানি থাকবে। আর এবার ফিরে যায় আবার আগের জায়গাগুলোতে, আমাদের যে ফিক্সড কস্ট গুলা ছিল, একটা ছিল হচ্ছে ইনিশিয়াল কস্ট, তাই না? জি এটা স্যার। আমরা এখানে কিভাবে অ্যানালাইসিস করছে, অ্যানুয়াল করছে নাকি প্রেজেন্ট করছে? মনে প্রেজেন্ট করছে, অ্যানুয়াল করেছে। অ্যানুয়ালটা আরো সেফ হবে, যেহেতু দুটা দুরকম। আমরা কিন্তু আগে শিখেছিলাম দুটা দুরকম হলে কি করতে হয়, অ্যানুয়াল হচ্ছে সবচেয়ে ভালো, নাহলে কিন্তু এলসিএম করা লাগতো আবার, তাই না? জি স্যার। তো আমরা দুটা দুরকম যেহেতু অ্যানুয়াল করছি, অ্যানুয়াল ওর্থ। এখানে প্রথমে আমরা অটো দিয়েই কাজ করি। অটোতে ক্ষেত্রে আমাদের প্রথমে $23,000, এটা কি খরচ না? জি স্যার। এটা একটা খরচ। এটাকে আমরা অ্যানুয়ালে কনভার্ট করব প্রেজেন্টের সাপেক্ষে, ইন্টারেস্ট রেট 10 ইয়ার্স, সরি ইন্টারেস্ট রেট 10%, আর এন এর 10 মান ইয়ার্স। হচ্ছে 10 ইয়ার্স। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপরে সাথে কি থাকবে? স্যালভেজ ভ্যালু স্যালভেজ ভ্যালু, সেটা কিন্তু একটা আয় আমাদের, সেটা হচ্ছে 2,000, 4,000, 4000। 4,000। এটা হচ্ছে, এ বাই এফ। বাকি সব একই, এই জন্য লিখে দিই। এটাই না, এ বাই এফ। এফ। আচ্ছা, জি আর স্যার। তার সাথে আরেকটা অ্যানুয়াল কস্ট আছে, সেটা হচ্ছে বাৎসরিক $3,500। আর তার সাথে একটা ভেরিয়েবল কস্ট যোগ হবে 1.5x। 5 ঠিক। তাহলে এটা গেল আমাদের অটোর জন্য, তাই না? অ্যানুয়াল। আমরা একটু মিলাই দেখি ঠিক আছে কিনা, না কোনো ভুল হলো কিনা। আচ্ছা, এই যে 4,000, 3,500, 1.5x, দেখছো মিলে গেছে মনে হয়। জি স্যার। এই যে এটা হচ্ছে আমাদের, এই মিলে গেছে। ওকে, এখন আমরা করব পরেরটা, তাই না? এখন এই যে এখানে মডিফিকেশন করে এইভাবে লাগছে, এই মডিফিকেশনটা আমি আর দেখাচ্ছি না, এটা মনে হয় তোমরা পারবা। এটা আমি ডাটা টেবিল থেকে নিয়ে দেখাতে হবে। ওকে, তাহলে আমরা আবার আগের অঙ্কে ফিরে যাই। এবার অ্যানুয়াল লোড বের করবো কোনটার? ম্যানুয়ালটার। ম্যানুয়াল, ম্যানুয়ালটার ক্ষেত্রে আমাদের ফিক্স কস্ট ছিল হচ্ছে $8,000, $8,000 মাইনাস এ বাই টি, এন এর মান হচ্ছে 5 ইয়ার্স, তাই তো? জি স্যার। আচ্ছা, তারপরে স্যালভেজ ভ্যালু আসলে না, জিরো লিখে রাখলাম বোঝানোর জন্য, না লিখলেও ক্ষতি নাই। বাৎসরিক একটা অ্যানুয়াল কস্টিং আছে, সেটা হচ্ছে $1,500, সেটার কোনো ভেরিয়েশন নাই। আর আরেকটা কস্টিং আছে অ্যানুয়াল কস্টিং, সেটা হচ্ছে দেখো, আমরা যদি এখানে হিসাবটা করে ফেলি, 6 টন প্রোডাক্ট তৈরি হয় 1 ঘন্টায়, তাই না? আর 1 ঘন্টার কস্টিং হচ্ছে কত, $8। তাহলে 8/6 × x, তাই না? 8/6 × x, এরকমই তো হওয়ার কথা নাকি, এখন অন্য কিছু হবে? ও আচ্ছা, ওখানে তো অপারেটর সংখ্যা দেখিনি। এখানে দেখতে হবে, ও এই যে 3 অপারেটর আছে। তাহলে একজনকে যদি $8 করে দেই, তিনজনকে কত টাকা দিব? তিনজনের স্যার হচ্ছে চব্বিশ 24 ডলার ডলার। $24 দিব। তাহলে এখানে ভেরিয়েবল কস্ট আগে বের করে নিই, তারপর এটা লিখছি। 4x। হ্যাঁ, আমরা প্রথমে ভেরিয়েবল কস্টটা যদি বলি, অ্যানুয়াল, 4x হবে স্যার। হ্যাঁ, ওখানে ওখানে উপরে ইয়ে দিলে হবে, তাই না? তাহলে আসে হচ্ছে 8 × 3 / 6, নাকি? তিনজন জি মিলে স্যার। 8 টন, সরি 6 টন প্রোডাক্ট বানায় 1 ঘন্টায়, এবং প্রত্যেকে $8 করে দিচ্ছি, তাহলে কত আসে? 3 × 6 = 24, 4x। এটা হচ্ছে আমাদের কি তাহলে, ভেরিয়েবল কস্ট। উপরে একটা ভেরিয়েবল। লিখেছে, ওটা আসলে একটু ভুল ছিল আর কি। তো ওভারঅল আমরা তাহলে কি বলতে পারি, আমাদের এখানে যদি আমরা অ্যানুয়ালটা বের করি, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, এম লিখলাম, সেম এখানে আগে একই কথা দুবার লেখা লাগছে আসলে।
5, তারপরে আর হচ্ছে $1500 একটা আছে, আর কিছু আছে সাথে হচ্ছে ভেরিয়েবল কস্ট আছে 4x। ম্যানুয়ালটা কি মিললো? জি স্যার। মিলছে না? আচ্ছা, তাহলে এই দুটাকে আমরা যদি এখন সিম্পলিফাই করি, আমরা দুটা ভ্যালু পাচ্ছি। মোট কথা আগের একটা ভ্যালু পেলাম, সেটা কত ছিল জানো? 6992। হ্যাঁ, আমরা আসলে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানুয়াল ওর্থ অটো ইকুয়াল টু অ্যানুয়াল ওর্থ ম্যানুয়াল। ম্যানুয়াল এই দুটা সমান করে আমরা কি করব, আসলে এক্স এর ভ্যালুটা বের করতে যাচ্ছি। বুঝতে পারলাম? তাহলে আগেরটা আমরা এখানে যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে হচ্ছে আমরা পেয়েছি মাইনাস, এই যে হিসাবটা তোমরা একটু দেখে নিও, 1.5x ইকুয়াল টু পরেরটা একটা আসছে ভ্যালু, তাই না? 35 কত জন আসছিল? -3610 -4x। এখন এখান থেকে x এর ভ্যালু বের করা যাবে না? জি স্যার। এখন বের করলে আমরা অ্যান্সার কত পাচ্ছি দেখি চলো। এখানে অ্যান্সার পাচ্ছি, এই যে দুটাকে সিম্পলিফাই করে x এর ভ্যালু পেয়েছি কত, 53। 1353 টন পার ইয়ার। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন করতে হবে। এটা কিন্তু ব্রেক ইভেন, এটা কিন্তু ব্রেক ইভেন। এখন দুটার মধ্যে ভেরিয়েবল কস্ট কোনটার কম মনে হয় বলো তো? 4x বেশি নাকি 1.5x বেশি? 4x বেশি স্যার। হ্যাঁ, মানে 1 টনের জন্য কস্টিং হচ্ছে অ্যারাউন্ড 4x। যদি বলি 1 টনের জন্য 4, তাহলে কি এরকম করে গুণ করে যতটা আমার লাগে ততটা। তার মানে আমি এটা যেটা বলতে যাচ্ছি যে দেখো, আমরা যদি এখানে এই কস্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ, জিনিসটা খুব কমপ্লিকেটেড না, খেয়াল করো ভালো করে। বলতেছে ইফ দা আউটপুট ইজ এক্সপেক্টেড টু এক্সিড 1353 টন পার ইয়ার, পারচেজ দা অটো ফিড মেশিন। যদি এটা এক্সিট করে তাহলে কোনটা ভালো? অটো মেশিন। অটো। কেন? কারণ অটো মেশিনের ভেরিয়েবল কস্টের স্লোপ সেটা হচ্ছে 1.5, যেটা স্মলার দেন ম্যানুয়াল। ম্যানুয়ালের স্লোপ কত? 4। বুঝতে পারলাম? এই যে স্লোপ বা ঢাল, এগুলো তো আমরা আগে জ্যামিতিতে পড়েছিলাম, তাই না? জি এখানে ওই স্যার। জিনিসটাই এখানে আসতেছে। এই যে 1 বাই, এটা কি করতে হয়, x/4 করতে হয়, এগুলো করে ঢালের বের করা যায় না? ওইভাবে কিন্তু করলেও একই জিনিস আসবে। আঁকলে দেখবা যে একটা একটু বেশি ঢালটা ছোট, একটা ঢালটা বড়। খুব সহজ ভাষায় আমি যদি বলি, যেটা ভেরিয়েবল কস্টের সাথে যে এক্স এর সাথে যে কনস্ট্যান্টটা থাকবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু যেটা কম হবে সেটা অপটিমাম হবে। যদি ব্রেক ইভেন পয়েন্ট থেকে উপরে যায়, আর ব্রেক ইভেন পয়েন্ট থেকে নিচে হয়। এখন যদি একই কথা বলি, যদি আমরা এখানে সিদ্ধান্ত পেলাম কি 1353 যদি হয়, তাহলে কি ডিসিশন তাহলে কি হতে পারে বলো তো? ডিসিশন হচ্ছে বোথ। 1353 থেকে যদি ছোট হয় তাহলে কি হবে? তাহলে আমরা, অটো ফিড। হ্যাঁ, আমরা হচ্ছে ম্যানুয়াল নিব। ম্যানুয়াল। কারণ এটা হচ্ছে আমাদের কস্টিংটা অনেক বেশি, কিন্তু আমাদের বেশি দরকার নেই বলে আমরা ম্যানুয়ালি করব। আর যদি 1353 এক্সিট করে, হ্যাঁ, তখন আমরা কি করব? তখন অটো আমরা ফিড। অটোতে নিয়ে যাব। এই হচ্ছে মোটামুটি আর কি। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এরপরে টপিকটা একটু চমৎকার টপিক, মেক অর বাই এর যে জিনিসগুলো সেগুলো দেখাবো। তো মেক অর বাই তো আমি আগে বলতে চাচ্ছি যে আমি কখন বানাবো বা কখন কিনবো। এখানে তো দুটা প্ল্যান্টের দুটা মেশিনারি যে আমার হয়তো বা ছিল, আমি কোনটা নেবো বা কেমন নেবো সেরকম একটা সিদ্ধান্ত নিলাম, অথবা ম্যানুয়ালি চালাচ্ছি, অটোমেটিক কখন নেবো সেরকম দেখলাম। মেক অর বাই কি, এখন বর্তমানে যুগটা এরকম যে সোর্সিং এর যুগ, এখন সময় নাই সবকিছু তোমাকে বানাইতে হবে। হ্যাঁ, তুমি একটা কম্পিউটার বানাবা, কম্পিউটারের ক্ষেত্রে তোমার দরকার নাই যে তোমার প্রসেসর বানাইতে হবে, তোমার প্যাকেজিং করতে হবে, সবকিছু তোমাকে করতে হবে। মেবি তুমি অ্যাসেম্বল করতে পারো,
প্রসেসরটা তুমি হয়তো বা ইন্টেলের কাছ থেকে কিনলা, হয়তো বা হার্ড ডিস্কটা তুমি স্যামসাং এর কাছ থেকে কিনলা। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট গুলো ডিফারেন্ট ভাবে নিয়ে এসে তুমি কিন্তু অ্যাসেম্বল করতে পারো। তো এখন আমাদের যে টপিকটা এটা হচ্ছে মেক অর বাই। এখন দেখবো যে আসলে কখন কোনটা কিনলে ভালো বা কখন কোনটা বানালে ভালো। কারণ আমি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক, আমার বছরে হয়তো বা 10 টন পলি লাগে। এখন 10 টন এই পিপি বা পলি আসলে আমার আসলেই দরকার আছে কিনা, মানে কিনলে ভালো নাকি বানায় ফেললে ভালো। বানাতে গেলে তো ফ্যাক্টরি দেওয়া লাগবে নতুন করে, কিন্তু কিনলে যদি আমার কস্টিং কম হয় তাহলে কেনা ভালো। এই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা আমরা কিন্তু এখানে দেখবো, মেক অর বাই, যে আসলে কখন কিনবো বা কখন বানাচ্ছি। ওকে, তো তুমি অ্যাটেন্ডেন্স গুলো দিয়েছো তো না? যারা আসলে এখনো দাও নাই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও। তো ক্রাইটেরিয়া গুলো বলি, কখন বানাবো। যদি দেখি বানায় খরচ কম হয়, বলতেছি যে যে ফিনিশ প্রোডাক্টস ক্যান বি মেড চিপার বাই দ্য ফার্ম দেন দ্য আউটসাইড সাপ্লায়ার। যদি নিজে বানায় কম খরচ হয় তাহলে কি বানানোই ভালো। আবার ফিনিশ প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে লিমিটেড নাম্বার আউটসাইডে আসলে যেটা আছে, যেটা আমি ডিমান্ডকে মিট করতে পারছি না, এরকম কিছু প্যারামিটার আছে, এগুলো রিডিং করবা। ঠিক আছে, বলতেছে পার্ট ক্যান বি ম্যানুফ্যাকচার উইথ দ্য ফার্ম এক্সিস্টিং ফ্যাসিলিটিস, যে আমার অলরেডি ফ্যাক্টরিতেই ফ্যাসিলিটি সবই আছে, এবং সেটা দেখছি যে আমার আমার এক্সপার্টাইজও আছে, আমার ম্যান পাওয়ার আছে আমি বানানোর জন্য, তাহলে কোনো শুধু দরকার নাই কিনে আনার। যেমন আমি একটা ফানি একটা এক্সাম্পল দিই, মিস্টার নুডলস, ওরা কি বানায়? নুডলস বানায়, তাই না? এখন নুডলস এর সাথে ওরা মাঝে মাঝে ছোট ছোট বক্স ফ্রি দেয়। এখন বক্স গুলা যদি ওরা কিনতে চায় বাইরে থেকে কিন্তু কিনতেও পারে, কিন্তু দেখো ওদের কিন্তু মিস্টার নুডলসটা কিন্তু প্রাণ আরএফএল গ্রুপের, কিন্তু ওরা কিন্তু আহ চাইলেই বক্স যদি ফ্রি দিতে চায় আরএফএল এর কাছ থেকে একটু মানে যোগাযোগ করে কিন্তু তাদের বক্সটা নিয়ে আসতে পারে। তারা কিন্তু বাইরে থেকে সোর্সিং করার কোনো প্রয়োজন নাই। দরকার আছে, তাদের ফ্যাসিলিটিস অলরেডি আছে, তাদের প্লাস্টিক পরে তারা অলরেডি বানায়। কিন্তু ম্যাগি কোম্পানি যদি হয়, নেসলে, তাদের কিন্তু এরকম কোনো প্ল্যান নাই। আছে তাদের হয়তো বা আরএফএল হোক, বেঙ্গল হোক, পার্টেক্স হোক, এদের সাথে যোগাযোগ করে এই প্যাকেট গুলা ব্যবস্থা করতে হবে বা ছোট ছোট বক্স গুলার ব্যবস্থা করতে হবে। তো এই জন্য তোমার ফ্যাসিলিটিস থাকলে তুমি কেন শুধু শুধু বাইরে থেকে কিনতে যাবা, এই জিনিসটা এখানে দেখো। তারপরে দেখতে হবে যে আমার এক্সপার্টাইজ আছে কিনা, কস্টিং ইজ দা ভাইটাল ইস্যু, এগুলা। আর কখন কিনবো, যে যখনই দেখবো বানাতে গেলেই অনেক খরচ হবে, ইনিশিয়াল একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে, মানে আমার ফ্যাসিলিটিস নাই, আবার কোম্পানি আমাদের এটা প্রফিটেবল একটা বিজনেসের মধ্যে আমার খুব আসা যাবে না, এবং আমার অলরেডি স্কিল এমপ্লয়ি নাই। দেখো, দ্য স্কিল অফ দ্য পার্সোনালস এমপ্লয়ি বাই দ্য কোম্পানি, এটা আসলে তারা রেডি না এই নতুন প্রোডাক্টটা তৈরি করার জন্য। আবার অনেক প্যাটেন্ট ইস্যু আছে, যে এই প্রোডাক্টটা বানাতে গেলে এখন হুট করেই তুমি একটা কোর i3 এর মতো প্রসেসর বানাতে পারবে না, কারণ সেটা ইন্টেলের প্যাটেন্ট করা আছে। ঠিক আছে, এই প্যাটেন্ট ইস্যু হলে তখন আমার বানানো থেকে ওদের কাছে কিনে নেওয়া ভালো। এই জন্য বিভিন্ন প্যাটেন্ট বা সরকারি অনেকগুলো ইস্যুর কারণে কিন্তু আমরা আসলে এই কেনার দিকে ঝুঁকি, যাদের কাছে তাদের লাইসেন্স প্রোডাক্ট কিনে আসি। এবং এই যে আরেকটা বলছে, ডিমান্ড অফ দ্য পার্ট আর আইদার টেম্পোরারি আর সিজনাল, মানে সবসময় প্রোডাক্টটা লাগে না, মাঝে লাগে মাঝে লাগে না। এই যে লিগাল ব্যারিয়ার যেটা বললাম, যে সরকারি রুলস এন্ড আদার্স যে ইস্যু গুলা, তো এই কারণে আমরা কিন্তু অনেক সময় প্রোডাক্টটা কি করতে পারি, কিনতে পারি বানানোর এই প্লেসে। তো একটা বেসিক একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে, এখানে বিভিন্ন কস্টিং দেওয়া আছে। বলতে সফিস্টিকেটেড ফিকচার তৈরি করতে হবে, তার বাইং প্রাইস হচ্ছে $900। এবং বলতেছে কোম্পানি যদি এটা প্রোডাক্টটা বানায় তাহলে ম্যাটেরিয়াল কস্টিং কত হয়, $300 পার ইউনিট। লেবার কস্ট হচ্ছে $250 পার ইউনিট। আর ভেরিয়েবল ওভারহেড কস্ট, মানে যেটা হচ্ছে আরেকটা টাইপের ওভারহেড কস্ট বলা যায়, মানে প্রতিটা প্রোডাক্ট বেজের কস্ট, যেটা হচ্ছে টোটাল কত পেলাম, 300 আর $550, $650 পাচ্ছি। এবং এই যে বানাবো সেটার জন্য একটা অ্যানুয়াল ফিক্স কস্ট লাগবে, সেটা কত, 1 মিলিয়ন রুপি আর কি। তো এইগুলা যদি আমরা অ্যানালাইসিস করি, এবং এখানে কোনো টাইম ভ্যালু অফ মানি কথা বলে নাই, যেহেতু টাইম সিরিজ দেওয়া নাই, তো বলতেছে কি বছরের ডিমান্ড হচ্ছে কত, 5,000। তাহলে আমরা দেখবো যে আসলে এটা বানানো ভালো না কেনা ভালো। ঠিক আছে, তো আমরা যদি কস্টিং এর কথা চিন্তা করি বানাতে গেলে, হ্যাঁ, না আগে বাই করি, বাই বাই করতে গেলে আমাদের প্রতি খরচ হচ্ছে কত, 900 ইন্টু
5,000, তাই তো? আর কোনো কস্টিং আছে বাইরের ক্ষেত্রে? বাইরের ক্ষেত্রে আর কোনো কস্টিং নাই। দেখো 9, এই যে অলরেডি আমরা আর কেনার ক্ষেত্রে আমাদের কস্টিংটা কি? কেনার ক্ষেত্রে কস্টিং হয়েছে $650 আর 5,000, তাহলে অলরেডি দেখলাম এটা। আর এডিশনাল ফিক্স যে কস্ট সেটা হচ্ছে $10,000, 10 লাখ ডলার, রুপি যেটা বলি। তাহলে টোটাল কস্টিং হলো কত? 4,000, 4.25 মিলিয়ন রুপি আর কি। 42 লাখ পন হ্যাঁ, 4.25 মিলিয়ন রুপি আমাদের হচ্ছে, এটা কিন্তু আমাদের কস্টিং হলো যদি আমরা বানাই। আর যদি আমরা কিনি তাহলে কস্টিং কত? 4.5। 55টা পরে বলছি, ওটা একটু পরে বলছি। আসলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের তারপরে দেখছি কিন্তু কেনা বানানো ভালো, তাই না? কিন্তু জি যদি স্যার। আমরা তারপরেও কিনি, দেখো 4.5 মিলিয়ন রুপি কিন্তু আমাদের কস্টিং হলোই। এডিশনাল ভাবে আমাদের অলরেডি 1 মিলিয়ন ডলারের রুপির যে আমাদের একটা ফ্যাসিলিটি ছিল, ওটা অলরেডি আমাদের প্ল্যান্টে ছিল। তো সেটা একটা আনইউজ ক্যাপাসিটি হিসাবে কস্টিং দেখানো যায় না? সেটা কিন্তু কোনো ইউজ হলো না, পড়ে আছে জিনিসটা। সেটার কস্টিং হিসাব করলেও কিন্তু কত? তাহলে আমার এখানে কোনটা ভালো হবে? এখানে আমাদের বানানো ভালো হবে, মেক অর বাই। ঠিক আছে, এর মেক অর বাই অনেক টাইপের অঙ্ক তোমাদের করানো হয়েছে। ঠিক আছে, এখন যে মেক অর বাই অঙ্কটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি টাইম ভ্যালু অফ মানির কথাটা বলা আছে। এই যে দেখো আমি কেন 1 মিলিয়ন রুপিটা যোগ করলাম সেই কথাটা এখানে একটু বুঝাই দিই। দেখো আমাদের অলরেডি ওইটা তো ফ্যাসিলিটিটা ছিল, এবং এখানে লেখা আছে কি দেখো, যে আনইউজড ক্যাপাসিটি। কি লেখা আছে? আনইউজড ক্যাপাসিটি, যেটা অলরেডি আমার আছে, মানে আমার কেনা লাগছে না। কিন্তু যখন আমি ওইটার সাথে ইয়ে করবো তখন কস্টিং ওটা দেখাতে পারবো। কিন্তু যদি আমি কিনে আনি ওটার সাথে, কিন্তু ওটার প্রোডাক্টের রেলিভেন্ট কস্টিং কিন্তু এইটা। এই জন্য আমি আলাদা করে আরো 1 মিলিয়ন রুপি দেখালাম। মানে কিনতে গেলে আমার অলরেডি 4.5 মিলিয়ন কস্টিং প্লাস 1 মিলিয়ন কস্টিং হচ্ছে আমাদের শুধু ওটা আনইউজ ক্যাপাসিটির কস্টিং। এই নিয়ে আমার 5.5 মিলিয়ন বা 55 লক্ষ রুপি কস্টিং। তাহলে আমাদের কোনটা ভালো? অবশ্যই আমরা সবাই বলতে পারি যে এখানে আমাদের এখানে ইয়েটা ভালো, বানানোটা ভালো হবে। তো এখানে অনেক বিশাল অনেক ডেসক্রিপশন আছে, এটাও একটা মেক অর বায়ের মতোই ব্যাপার। এখানে দুইটা জিনিস বলা হয়েছে, এখানে ওই কিনবো নাকি বানাবো একটা প্ল্যান চলে আসছে। তো এখন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আমি ডিটেলস পড়ছি না, আমি জাস্ট ওভারঅল কথা বলছি। বলতেছে যে তারা একটা নতুন একটা জিনিস প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছে, এবং সেটা আসলে তারা একটা এমন একটা ইকুইপমেন্ট, সেটা ইন্টারন্যাশনালি যদি কেউ কিনতে যায় তাহলে প্রতি প্রোডাক্টের দাম কত পড়ে? $3.5 পার ইউনিট। মানে সে আসলে কি, দুটো অপশন তার, হয় কিনতে পারে সে, তাহলে বানাতে পারে। ঠিক আছে, কিন্তু বানাতে গেলে কস্টিং কত সেটা নিয়ে পরে বলছি। কিনতে গেলে প্রতি পিসের কস্টিং হচ্ছে $3.5, আর কোনো কস্টিং নাই। আর বানানোর ক্ষেত্রে কস্টিংটা কেমন দেখি চলো। বলতেছে বানাতে গেলে দুটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগবে, দুটা মেশিন লাগবে। অ্যাকচুয়ালি মেশিন ওয়ানের কথা আগে বলে নেই, মানে দুটাই কিন্তু বানানোর ক্ষেত্রে লাগবে। মেশিন ওয়ানের ক্ষেত্রে আমাদের বানানোর কস্টিং হবে হচ্ছে প্রথমে, দেখো এটা কিন্তু কি প্রেজেন্ট রোড, তাই না? এটা কি প্রেজেন্ট, মেশিনের কস্টিং হচ্ছে এটা, এবং যেটা লাইফ সাইকেল হচ্ছে 6 years ইয়ার্স, এবং হ্যাভ salvage এ স্যালভেজ ভ্যালু অফ 2000 2000। এটা হচ্ছে মেশিন এর জন্য। তার মানে এখানে একটা কস্টিং দেখা গেল, প্রথমে $18,000 আমাকে কস্ট করতে হবে, $2,000 আমি স্যালভেজ পাবো 6 বছর পরে, এবং এটার একটা ডেফিনেটলি একটা অ্যানুয়াল অপারেটিং কস্টিং আছে। অ্যানুয়াল অপারেটিং, এই যে অ্যানুয়াল অপারেটিং কস্টিং হচ্ছে $6,000 পার আর ইয়ার। এটা কিন্তু সবই পুরো মেশিন এর জন্য। এবার মেশিন বি তে যাই চলো। মেশিন বি তে যদি যাই, মেশিন বি তে হচ্ছে ইনিশিয়াল কস্টিং হচ্ছে কত? $12,000 $12,000। লাইফ সাইকেল হচ্ছে 4 ইয়ার্স, 4 বছর। হ্যাঁ 4 বছর। এবং স্যালভেজ হচ্ছে 500। মানে আসলে কি, এটা স্যালভেজ ভ্যালু নাই, এটা হচ্ছে স্যালভেজ ভ্যালুটা একটা কস্টিং, মানে এটা প্লাস না, নাই নেগেটিভ আছে। মানে যখন হ্যাঁ প্রোডাক্টটা তুমি বিক্রি করবা, মানে তখন কি হবে, ওটার জন্য ওনাকে ওটা নিয়ে যাবে বলে ওটাকে $500 তাকে দিতে হবে। ব্যাপারটা এরকম যে দেখো
বাসা থেকে যখন তুমি বাসার ময়লা ফেলে দাও, তুমি প্রোডাক্ট তাকে দাও, সাথে কিন্তু টাকাও তাকে দাও, ব্যাপারটা এরকম না? কিন্তু কিন্তু তুমি বিক্রি করতে পারছো না, এরকম আর কি। তাকে কিছু এটা ডিসপোজের জন্য কিছু কস্টিং তাকে দিতে হবে আর কি, মানে সেটা আসলে কোনো ভ্যালু থাকছে না মার্কেট। এবং মেশিন এ তে একটা জিনিস এটা বলতে ভুলে গেছি, মেশিন 2 এর বি এর কথা বলে নেই, যে প্রতি বছর একটা কস্টিং আছে, অ্যানুয়াল কস্টিং কত সেটা $5,000। 5,000 টাকা। আর আফটার 3 ইয়ার্স মেশিন যদি প্রথম মেশিন মেশিনটা হয় 6 বছরের প্রজেক্ট বুঝলাম, কিন্তু 3 বছর পরে একটা এক্সট্রা কস্টিং আছে, সেটা কত? 3,000 টাকা। $3,000। এটা একটা ওভারহলিং কস্ট। ওভারহলিং এর টার্মটা মনে তোমাদের শিখিয়েছে এই অ্যাকাউন্টিং এর মধ্যে, শিখিয়েছে না ওভারহলিং? শিখায়নি নাকি শিখিয়েছে? এই হচ্ছে ওভারঅল দুটা কস্টিং বুঝলাম। এবং এখানে এগুলা সবই যা দাগালাম, এগুলা সব কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট? আর এগুলো হচ্ছে ফিক্সড। ফিক্সড কস্ট। এখন আমরা ভেরিয়েবল কস্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে ভেরিয়েবল কস্ট কিন্তু অলরেডি একটা আমরা জানি, যদি আমি কিনি সেক্ষেত্রে ভেরিয়েবল কস্ট কত? 3.5x না? জি স্যার। আর যদি বানাই তাহলে ভেরিয়েবল কস্টটা কেমন দেখো, এই দুটা মেশিন চালানোর জন্য আমাদের টোটাল 4 জন অপারেটর লাগবে, 4 অপারেটর উইল বি রিকোয়ার্ড। 4 জন অপারেটর লাগবে দুটা মেশিন চালানোর জন্য, এবং প্রত্যেকের রেট হচ্ছে কত? $12.5 পার আওয়ার। পার অপারেটর। আচ্ছা, এবং প্রত্যেকে কাজ করবে কত? নরমালি 8 ঘন্টা পিরিয়ড কাজ করবে। আচ্ছা, এবং প্রত্যেকে কি করবে? এই যে কাজটা করবে, এই কাজের মাধ্যমে তারা কিন্তু প্রতি ঘন্টায় 1000 ইউনিট প্রোডাক্ট বানাবে। আচ্ছা, তাহলে চিন্তা করো, প্রত্যেকটা অপারেটরের বেতন হচ্ছে $12.5। ভালো করে বুঝো। তাহলে ভেরিয়েবল কস্ট যদি আমি মেক করি, নাকি এম লিখলাম, মেক। আচ্ছা, তাহলে হচ্ছে প্রত্যেকের হচ্ছে $12.5। আমাদের মানুষ আছে কয়জন? 4 জন। আর আমি যেহেতু প্রোডাক্ট বিক্রি করবো কি ইউনিট আকারে না, জি স্যার। তাহলে হয়তো ইউনিট দিয়ে ভাগ করলেই ভালো হবে, নাকি? আচ্ছা, আরো যদি আমরা হিসাব করি, এখানে কস্টিংটা কি বলেছে, নাম্বার অফ ইউনিটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার মানে এর সাথে আর কোনো কিছু কি দরকার আছে? আওয়ার দিয়ে কি গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? পার আওয়ার বলছি। পার একটু ভালো আওয়ার করে $12। 12। আহ, একটু ভালো করে চিন্তা করো, আমি একটু তোমাকে সময় দিচ্ছি, চিন্তা করো ভালো করে। আচ্ছা, দেখো, 1 ঘন্টায় তাকে দিচ্ছি $12, $12.5। তাহলে 1 ঘন্টায় 4 জনকে তো কত দিচ্ছি? $50 স্যার। $50। তারা 8 ঘন্টা কাজ করে আমাকে 1000 পিস দিল, তাহলে কি 8 ঘন্টার টাকা হিসাব করতে হবে না এখানে? জি স্যার। এই যে, ইন্টু 8। তার মানে 8 ঘন্টায় তাকে আমি দিলাম কত? $400। 50 ইন্টু $400। আর তার জন্য তাকে তাকে আমি পার পিস তাহলে কস্টিং কত পড়লো দেখো তো? 0.4x না? জি স্যার। আচ্ছা, আর ভেরিয়েবল কস্ট উপরে লিখে রাখি এটার সাথে। ভেরিয়েবল কস্ট এটা হচ্ছে বাই বাই করলে কত হবে? সিম্পল, 3.5 3.5x। ইন্টু হ্যাঁ, 5। এই না, এখানে কোনো কস্টিং নাই, শুধু একটাই 3.5 পার মিনিট প্রতি প্রোডাক্টের জন্য। আমরা তো এক্স কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি করবো বা বানাবো, যেটাই করি, এই আর কি। কিনবো বা বানাবো, ঠিক আছে? এই গেল মোটামুটি আমাদের ওভারঅল ভেরিয়েবল কস্ট গুলো আমরা একটু দেখে নিই ঠিক আছে কিনা, তারপরে আমরা এই ওভারঅল যে এখানে যে ফিক্সড কস্ট গুলো আছে সেগুলো অনেকে অ্যানালাইসিস করে তারপর দুটাকে সমান ধরে নিব।